অসংখ্য বক্তৃতা করেছি হাসিনার 15 বছরে। ইতিহাসের নামে আওয়ামী লীগ যেগুলো লিখেছে, গণেশ উল্টে গেলে এর 90% ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। 5ই আগস্টের পরে সেই কাহিনী আমরা এখন দেখছি। গত 15 বছরে যে কোটি কোটি টাকা খরচ করে নানা বন্দনা করা হয়েছে, এ সমস্ত বইগুলো অনেকে এখন শেড দরে বিক্রি করে ফেলেছেন, অনেকে সেলফ থেকে নামিয়ে ফেলেছেন, অনেকে নিচে রেখে দিয়েছেন। আমি মনে হয় সত্য কথা বলছি। এই হচ্ছে ইতিহাসের জায়গাটা। আমার এক বন্ধুর সাথে আমার 12 বছর পরে আজকে দেখা। তিনি শুরুতেই বক্তব্য রেখেছেন। তাকে আমি আজকে দুপুরবেলার টেলিফোনে তাকে বলেছি যে আপনি কি 12 বছর যে দেশে থাকতে পারেননি, ফিরে এসে একটা খুব পরিচিত বাংলা সিনেমায় 12 বছর যিনি জেলে ছিলেন আপনারা জানেন, ফিরে এসে বলছেন ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর। আমার বন্ধু রেজাউল আলম তালুকদারকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি এখন 12 বছর, আপনার 12 বছরকে আপনি এখন ফিরিয়ে দেওয়ার দাবি তুলবেন? 12 বছর আমাদের জন্য ঘোর একটা তমসাচ্ছন্ন, গভীর একটা কৃষ্ণপক্ষ, কালো একটা অন্ধকারের একটা যুগ ছিল। আমার বন্ধু রেজাউল করিম তালুকদারের মতন অনেকে দেশে তারা থাকতে পারেনি নানা কারণে। তারা বিদেশে গেছেন, যেতে বাধ্য হয়েছেন। আর তিনি অসুস্থ, তারপরেও তাকে আজকে দেখে এবং আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি মাঝে মধ্যে বলি, কবিরা না থাকলে পৃথিবীটা বাসযোগ্য থাকতো না। শহীদুল্লাহ ফরাজির ভাইয়ের মতন মানুষ, কবি এবং গীতিকার, এবং জীবনে একই অঙ্গে এত রূপ। তিনি ভাবাদর্শী, তিনি পড়তে পছন্দ করেন, লিখতে পছন্দ করেন, তিনি তাত্ত্বিক বিষয়ে চিন্তা করেন, লেখেন, কথা বলেন, এবং তিনি কখনো কখনো মডেল না। তো আমাদের একজন অসাধারণ মানুষ। সব দার্শনিকের, সব কবিরা দার্শনিক হন না, হ্যাঁ, কিন্তু না বলছি যে সব দার্শনিকরা তো ধরেন দার্শনিক থাকেন, কিন্তু কবি মাত্রই একজন তিনি দার্শনিক। এবং শহীদুল্লাহ ফরাজি তিনি আজকেও তার এই বক্তব্যের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক ভাবনা, দার্শনিক ভাবনা, এটা আমরা আরেকবার চমৎকৃত হয়েছি। তাকে ধন্যবাদ জানাই। সব দার্শনিকরা তার কবি হন না, কিন্তু কবিদের দর্শন চিন্তা। আমি মৌলিকভাবে তার বক্তব্যের যে মূল সুর, আমি একটু দেরিতে এসেছি, তারপরেও আমি তার সাথে একাত্মতা জানাই, আমি সংহতি জ্ঞাপন করি। এবং আমি ধন্যবাদ জানাই শহীদুল্লাহ ফরাজি এবং জেএসডিকে তাদের এই আয়োজনের জন্য। প্রজাতন্ত্র দিবস কেন এটা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে না? আগেকার যারা মুক্তিযুদ্ধকে মনে করতেন তাদের এটা একচ্ছত্র জমিদারি, তাদের সম্পত্তি, তারাও কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করেননি। প্রজাতন্ত্র দিবস পালন করলে 1971 সালের 10 এপ্রিলের কথাটা আসবে, 17 এপ্রিলের কথাটা আসবে, যেদিন প্রথম আমাদের মুজিবনগর সরকার মেহেরপুরের আম্রকাননে, যেটাকে পরে মুজিবনগর নামকরণ করা হয়েছিল, এই ইতিহাসগুলো আসবে। তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের অনেক বীর সিপাহসালার, তাদের নামটা আসবে। ফলে এমনকি আওয়ামী লীগ তারা নিজেরাই তারা চাননি, এবং সে কারণের জন্য মহান মুক্তিযুদ্ধের মতন একটা জনযুদ্ধকে তারা এটাকে একটা ব্যক্তি, একটা পরিবারের, তার একটা সম্পত্তি, একটা রূপকথা, তারা এটাকে বানিয়ে ফেলেছিলেন। এবং আমি অসংখ্য বক্তৃতা করেছি হাসিনার 15 বছরে। ইতিহাসের নামে আওয়ামী লীগ যেগুলো লিখেছে, গণেশ উল্টে গেলে এর 90% ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। 5ই আগস্টের পরে সেই কাহিনী আমরা এখন দেখছি। গত 15 বছরে যে কোটি কোটি টাকা খরচ করে নানা বন্দনা করা হয়েছে, এ সমস্ত বইগুলো অনেকে এখন শেড দরে বিক্রি করে ফেলেছেন, অনেকে সেলফ থেকে নামিয়ে ফেলেছেন, অনেকে নিচে রেখে দিয়েছেন। আমি মনে হয় সত্য কথা বলছি। এই হচ্ছে ইতিহাসের জায়গাটা। প্রজাতন্ত্র, এবং মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে
এর স্বীকৃতি প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে দিবসগুলো পালন করা দরকার। এরই ধারাবাহিকতায় 4 নভেম্বর আমাদের সংবিধান যেদিন গৃহীত হয়েছিল সেটা এখন খুব বেশি আলোচিত না। তারা 2রা মার্চ নিয়ে আলোচনা করতে চান না। 7ই মার্চের ভাষণ, এটাও তাদেরকে অনেকে বিব্রত করে। অনেকে তারা এখন কিভাবে এটাকে তারা লুকিয়ে পালিয়ে রাখা যায় সেভাবে তাদের বিবেচনা। একটা জাতি যে গড়ে ওঠে, একটা জাতি রাষ্ট্র যে গড়ে ওঠে, বা বহু চিন্তা, বহু ভাষাভাষী, বহু জনগণের নানা অংশগুলো মিলে এটা শত শত বছরের যে লড়াই, তার ভিতর থেকে। ফলে আমরা যেটা বললেন যে আমাদের এই প্রজাতন্ত্রের আমাদের যে ঘোষণা, প্রোক্লামেশনে পাকিস্তানি আমলের 23 বছরের আমাদের যে লড়াই, যেই লড়াইয়ের মধ্য দিয়ে একদিকে আমাদের স্বাধীন, আমাদের জাতিসত্তার উদ্ভব, আমাদের রাষ্ট্র গঠনের যে চিন্তা, এবং যখন দুনিয়াব্যাপী একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই চলছে, সমাজতান্ত্রিক আন্দোলনের পুনর্নির্মাণের লড়াই চলছে, জাতীয় মুক্তি সংগ্রাম চলছে পৃথিবীর অনেক মহাদেশে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বহু অঞ্চলে, এরকম একটা ঐতিহাসিক প্রেক্ষিতে আমাদের পাশে শ্রীলঙ্কাতে 71 সালে একটা যুব বিদ্রোহ হয়েছিল, এরকম একটা বিপ্লবের ডাক নিয়ে। সেই আমরা সফল হয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কার সেই যুব বিদ্রোহটা রক্ত গঙ্গায় সেটা বলতে পারেন পরাজিত হয়েছিল। এইরকম একটা ঐতিহাসিক সময়, ঐতিহাসিক প্রেক্ষিতে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং তার প্রেক্ষিতে আমাদের এই সংবিধান, তারপরে আমাদের পথ চলা, এই ঐতিহাসিক প্রেক্ষিত, ঐতিহাসিক কন্টেক্সটগুলো যদি বিবেচনার মধ্যে না নিই, আমরা ভুইফোট জনগোষ্ঠী, ভুইফোট জাতি হিসাবে আমরা পর্যবসিত হব। এটা কোনো বিবেচনার কোনো কাজ নয়। বলতে এই ঐতিহাসিক অর্জনগুলোকে তারা অস্বীকার করতে চান কারা? 71 সালের ভূমিকা যাদেরকে বিব্রত করে, মুক্তিযুদ্ধ যাদেরকে লজ্জা দেয়, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা বা অপরাধের সঙ্গে যারা সহযোগী ছিলেন, যারা লজ্জা পান, যারা বিব্রত হন, ইতিহাস যাদেরকে অপরাধী করে তোলে, তারা এগুলো বলতে চান না। এখন যে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা শুনি 24-এর এই গণঅভ্যুত্থানকে, এবং অনেকে 72-এর সংবিধানকে মুজিববাদী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন। আমি বলতে পারি আমার 50-55 বছরের রাজনৈতিক জীবনে আমি গত 2-3 মাসের আগে 72-এর সংবিধানকে কখনো মুজিববাদী সংবিধান বলা হয়েছে এই শব্দ আমার কানে কখনো আসেনি। আমি সাক্ষ্য দিচ্ছি, এটা গত 3-4 মাস আগে থেকে এই বক্তব্যটা মাত্র শুনছি। 72-এর সংবিধান নিয়ে তখনও প্রশ্ন ছিল, যেটা আপনারা এখানে আলোচনা করেছেন অসাধারণভাবে। ওই অংশের পুনরুক্তি দরকার নেই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা একটা স্বাধীন জাতিরাষ্ট্র, তার রাজনৈতিক দিশা কী হবে, তার দর্শন কী হবে, তার ডিরেকশনটা কী হবে, এর মধ্য দিয়ে এটাকে আমরা ঠিক করে দিয়েছিলাম। 72-এর সংবিধান তাকে ধারণ করতে পারেনি। তখন এটা নিয়ে সমালোচনা ছিল, আপত্তি ছিল, এক ধরনের স্ববিরোধিতার জায়গাটাও ছিল। পরবর্তীকালে শাসকরা সেটাকে সংশোধনের পরিবর্তে বরঞ্চ 17টা সংশোধনে এনে এটাকে আরও গণতান্ত্রিক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী, সাম্প্রদায়িক চেহারা, একটা বিভিন্ন ধর্ম বর্ণের একটা বিদ্বেষী চেহারা তারা এটাকে দিয়েছিলেন। তো আমরা সেই জায়গা থেকে, এবং আজকে এর বিরুদ্ধে একটা পুঞ্জীভূত ক্ষোভের জায়গা ছিল। সাম্যের কথাটা আমরা আলোচনা করছি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে। 15-16টা কমিশন হয়েছে। আমি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারকে বলেছি, তাদের সঙ্গে যখনই আমাদের দেখা হয়েছে, কমিশনে আমরা যখন আমাদের বক্তব্য জমা দিতে গেছি, তখনও বলেছি, এতগুলো কমিশন করলেন, যে সাম্য নিয়ে এত কথা বলছেন, গোটা বাংলাদেশ তো পাকিস্তানি জমানার মতন এখন 2 শিবিরে বিভক্ত। এক সমাজে প্রায় এক দেশে 2 সমাজে 2 অর্থনীতি, পাকিস্তানি জমানার মতন। তো অসাম্য দূর করবার জন্য তো কোনো কমিশন গঠন করেননি। গোটা রাষ্ট্র একটা দুর্বৃত্তদের দখলে,
একটা রাজনৈতিক দুর্বৃত্ত এবং অর্থনৈতিক দুর্বৃত্তরা গোটা রাষ্ট্রকে এরা এখন নিয়ন্ত্রণ করছে। ওরা কান ধরে ওঠে আর বসায় ওরা। তো এই বৈষম্য, এই যে বিশাল যে সামাজিক অসাম্য, এটা দূর করবার জন্যে কোনো কমিশন গঠন করবার কোনো চিন্তা আমার বুদ্ধিমান বন্ধুদের কারো কিন্তু মাথায় কিন্তু আসেনি। তো যে সমাজে রাজনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, অর্থনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, এবং রাজনৈতিক দুর্বৃত্ত অর্থনৈতিক দুর্বৃত্তদের আনহোলি যে নেক্সাস, অসুবিধা আতাত, এটা যখন একটা জনগোষ্ঠীর ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তখন এই বেসিক জায়গা, মৌলিক জায়গা যদি পরিবর্তন করতে না পারে, সে করে যদি হাত না দেন, মার্ক্সের একটা প্রিয় বক্তব্য আছে না, আমূল পরিবর্তন করতে চান তো শেকড় সুদ্ধা টান দেন, শেকড়ে হাত দেন। পুরো অর্থনীতি, রাজনীতি, দুর্বৃত্ত, মাফিয়া, সন্ত্রাসী, ডাকাত 5 জানুয়ারির পরে গত 8 মাসে ওরাই এখনো সব কিছু নিয়ন্ত্রণের, ওরাই এখন হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে, এখনো তারা আছে, এখনো তারা নিয়ন্ত্রণ করছে। অর্থনীতির ক্ষেত্র থেকে শুরু করে গোটা সামাজিকগুলো ক্ষেত্রে উপরসা যেটুকু আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, এগুলো কিছু রাজনীতিকদের আলোচনা, এগুলো মধ্যবিত্তদের আলোচনা, কিছু নিম্ন মধ্যবিত্তের আলোচনা, আর আলোকিত ইন্টেলিজেন্সিয়া বলতে যাদেরকে আমরা বুঝি তাদের এগুলো আলোচনা। এই আলোচনাগুলো অপ্রাসঙ্গিক না, আলোচনাগুলো দরকার, এগুলো প্রয়োজন, কিন্তু সেখানে হাত দিতে হবে। যে ব্যবস্থা প্রতিনিয়ত একটা ধনী গরিবের পার্থক্য তৈরি করছে, সমাজকে ভাগ করে ফেলছে, 80-85 ভাগ মানুষ একদিকে আর 10-15% মানুষ একদিকে, এই ব্যবস্থার প্রধান প্রশ্নকে অ্যাড্রেস না করে, কথা না বলে উপরসা যতগুলো পরিবর্তন করতে চান, কোনো সংস্কার আখেরে টেকসই হবে না। প্রধান প্রশ্নটা এইখানে, এই আলোচনাগুলো প্রধান আলোচনার ভেতরও নাই, এই ব্যাপারে মনোযোগ দরকার। আর কি এটা আপনারা 5ই আগস্টে আমরা বলি, আমি প্রায় বলি, সময় সংক্ষিপ্ত বলে অত দীর্ঘ ক্যানভাসে কথা বলতে পারবো না। 1971 সালে অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন করার সুযোগ 53-54 বছর অনেকবার এসেছিল। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের সময় আমাদের এসেছিল, যখন আমরা 3 জোটের রূপরেখা করি। আমি তখন ওই আন্দোলনের প্রায় 9 বছর, তখন আমি পুরোটাই রাজপথের, এই গত 16 বছরের মতো, তখন 3 জোটের রূপরেখা আমরা করেছি। তো বলতে পারেন ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন কেউ কথা রাখেনি, সত্য এটা। 3 জোটের রূপরেখা, ওটা ওই কাগজে দলিল হিসাবে সেটা ছিল। আমরা এবার 24-এর যে অসাধারণ গণ অভ্যুত্থান, গণজাগরণ, আমি বলি শ্রমিক, কৃষক, ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান অনেক অসম্পূর্ণ কর্তব্যকে সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে। আমরা একটা সরকার গঠন করেছি। গণ অভ্যুত্থানের একটা মৌলিক দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অসাধারণ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পরে একবিংশ শতাব্দীতে প্রবাবলি ফিলিস্তিন বা 2-1টা অঞ্চলের বাইরে এত বড় ঠান্ডা মাথায় গণহত্যা পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো প্রান্তে সংগঠিত হয়নি। মানুষ যেভাবে জেগে উঠেছে, সত্যি আমরা একটা সরকার গঠন করেছি। 8 মাস এখন একটু পেছনে তাকান, দেখবেনটা কি, গোটা সমাজ এবং গোটা রাষ্ট্র এর মধ্যে একটা দার্শনিক দিক থেকে, ইডিওলজির অর্থে, ভাবাদর্শের অর্থে, রাজনৈতিক চিন্তার অর্থে, সংস্কৃতির অর্থে একটা দক্ষিণপন্থী চিন্তা, দক্ষিণপন্থী ভাবাদর্শ, দক্ষিণপন্থী সংস্কৃতি। আপনি চেহারা কি হবে, আপনি কি ড্রেস পরবেন, বাইরে আপনি সিগারেট খাবেন কি খাবেন না, কোন পোশাক আপনি পরে আপনি বেরোবেন, যেগুলো নিয়ে অতীতে কোনো বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। বোঝা যায় সমাজের ভিতরে, এবং এটা হচ্ছে অভ্যুত্থানের একটা বড় স্ববিরোধিতা। প্রতিটা বড় বিপ্লব এবং অভ্যুত্থান মানুষকে মুক্ত করে, মানুষের অধিকারকে সম্প্রসারিত করে। নারীর অধিকার বলি, ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলি, ব্যক্তির মানবিক অধিকার বলি, তাকে এক্সটেন্ড করে, তাকে সম্প্রসারিত করে। একটা অবরুদ্ধ অবস্থা থেকে সে মুক্ত স্বাধীনভাবে চিন্তা করে, কাজ করে এবং সামাজিক তৎপরতায় সে অংশগ্রহণ করে। খেয়াল করবেন গত 8 মাসে আপনি কি এখন বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন আপনি এখন স্বাধীন? আপনি এখন, আমার মিডিয়াগুলো এখন স্বাধীন ভূমিকা পালন করতে পারছে? এখানে যে মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা কি বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন? আপনারা, আমার নারীরা,
ঢাকা শহর সহ সারা দেশে কোন পোশাকে পরবেন, মুখ ঢাকবেন কিনা, কিভাবে যাবেন, প্রশ্ন উঠছে, ট্রল হচ্ছে বহুভাবে। এগুলা কি সমাজের মধ্যে চিন্তা, ভাবাদর্শ, সংস্কৃতির মনন জগতের মধ্যে একটা ডানপন্থার যে উত্থান, দক্ষিণ পন্থার যে উত্থান, এগুলো তার একটা সিম্বলিক একটা বহিঃপ্রকাশ। এগুলো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু আরও বড় প্রশ্ন আকার এখানে সামনে আসবে। এগুলাকে এটা এখন কোনো একাডেমিক কোনো আলোচনা না, একেবারে কঠিন বাস্তবের আলোচনা গোটা সমাজের মধ্যে। এবং তারাই ব্যাখ্যা করছেন, তারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা, তারা বলছেন পুরোপুরি নতুন সংবিধান দরকার, তারা বলছেন ৭২ এটা মুজিববাদী, এটা একটা সংবিধান। তারা নানাভাবে ৭১-এর যে গরিমা, ৫,০০০ বছরের সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা বাঙালি জাতীয় গোষ্ঠীর ৭১-এর মুক্তিযুদ্ধ, তাকে ছোট করা, হেয় করা থেকে শুরু করে, এবং তাতে ২৪-এর বরঞ্চ গণঅভ্যুত্থানকে মর্যাদাকে তারা কিছুটা ছোট করেন তারা সেটাকে। ফলে এই তৎপরতাগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। কথাটা শেষ দিকে আসি। এই প্রেক্ষিতে আমার বন্ধুরা যে প্রধান আলোচনা করলেন, সাকি আলোচনাকে কিছুটা গুটিয়ে আনার চেষ্টা করলেন, স্বপনও পরে কথাটা বললেন। বিচার এবং সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমত। এখানে গণহত্যা হয়েছে, ১৬ বছর অপরাধ হয়েছে, প্রতিটা অপরাধের বিচার হতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। সকল রাজনৈতিক দল তার এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ বলে আমি জানি। সংস্কারের ব্যাপারেও প্রত্যেকেরই আলাদা আলাদা প্রস্তাবনা আছে। আমরা কোথায় দাঁড়াবো, সরকার কোথায় দাঁড়াবে, জাতীয় ঐক্যমত কমিশন কোথায় তারা দাঁড়াবেন? তারা দাঁড়াবেন ন্যূনতম ঐক্যমতের প্রশ্ন যেসব ব্যাপারে সাধারণভাবে আমরা একমত হতে পারি, বোঝাপড়া তৈরি করতে পারি, সংহতি তৈরি করতে পারি। এটাকে সনদ আকারে বলেন, সমঝোতা আকারে বলেন, চুক্তি আকারে বলেন, নিশ্চয়ই সেটার ব্যাপারে কোনো প্রশ্ন নেই এবং সেটা হওয়াটা দরকার।